হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা কোয়েলবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরি থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার ডিসকাস করে নেব। তবে এই কোশ্চেন আনসারগুলি করার আগে আমাদেরকে কিন্তু কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা আমাদেরকে জানতে লাগবে। তো সেটা তোমরা যারা যারা কনসেপ্ট ক্লাস করেছো তোমরা ইজিলি আনসারটা করতে পারবে। যারা করোনি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নাও, তোমরা কনসেপ্টটাকে বোঝো, তারপর এসে কোশ্চেন আনসারগুলো করো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর তাছাড়া এই ক্লাসের মধ্যে আজকের এই ভিডিওতে আমি তোমাদের কোয়েলবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা প্রথমে বুঝিয়ে দেবো, তারপর আমরা কোশ্চেন আনসারগুলি ডিসকাস করব। তবে ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে দিই, আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য চাণক্য ব্যাচ লঞ্চ করেছি, যেটা তোমরা সবাই জানো, অনেকেই তোমরা নিয়েছো, তোমরা খুবই এটা পছন্দ করেছো। যেটা আমাদের দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমেই তোমরা পেয়ে যাবে সেই অনলাইন কোর্সটা। সেখানে তোমরা টেট 2 আর্টসের ফুল সিলেবাসের টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে, যেখানে ডিপলি ডিসকাস করা হয়েছে। সেই কনসেপ্ট ক্লাসের পিডিএফ নোটসটা পেয়ে যাবে। কনসেপ্ট ক্লাস তো পাবি, তার পাশাপাশি ওয়ান লাইনার কোশ্চেন, এমসিকিউ সিরিজ, মক টেস্ট সেগুলোও কিন্তু পেয়ে যাবে সেই কোর্সের মধ্যে। তাছাড়া তোমরা যদি চাও যে তোমরা আলাদাভাবে মক টেস্ট দেবে, মক টেস্ট নিতে চাও, মক টেস্ট নিতে চাও, সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। তো তোমাদের হার্ড কপি নোটসের প্রয়োজন হোক, কিংবা তোমাদের যে পিডিএফ নোটসের প্রয়োজন হোক, তোমাদের অনলাইন ক্লাসেসের প্রয়োজন হোক, শুধু এমসিকিউস প্রয়োজন কিংবা মক টেস্ট সিরিজ, যেটাই তোমাদের প্রয়োজন, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। তবে তোমরা সব কিছু যাচাই করে নিতে পারো, যদি দেখে ভালো লাগে তারপর তোমরা নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি। আগে আমরা কোয়েলবার্গ মোরাল ডেভেলপমেন্ট যে থিওরিটা রয়েছে সেটা দেখে নিই। সো আজকে ক্লাসে আমরা 54 ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। আর এই কোশ্চেন আনসারগুলো তখনই আমরা ইজিলি বুঝতে পারবো যখন আমরা কোয়েলবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা আমাদের জানা থাকবে। সো কোয়েলবার্গের যে ফুল ফর্মটা মানে পুরো নামটা, এখান থেকে কিন্তু তোমরা যদি 2022-এ দেখো এরকম কোশ্চেন কিন্তু এসেছে, যেরকম ধরো পিয়াজের যে পুরো নাম বা কোয়েলবার্গের পুরো নাম বা কবে জন্মগ্রহণ করেছে, কোথায় থেকে তারা বিলং করে, সেগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু এসেছে। তো আমাদেরকে কিন্তু প্রতিটা থিওরি জানার আগে আমাদেরকে যে নামগুলা ফুল নেমটা জানতে লাগবে, কবে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে লাগবে। সো কোয়েলবার্গের পুরো নাম হলো লরেন্স কোয়েলবার্গ। পুরো নাম কি? লরেন্স কোয়েলবার্গ। তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখলে সেখানে তোমরা ডিটেলসটা অলরেডি জেনে নিয়েছো, যারা দেখোনি দেখে নিতে পারো। সো কোয়েলবার্গের পুরো নাম হলো লরেন্স কোয়েলবার্গ। ওকে, লরেন্স কোয়েলবার্গ হলো পুরো নাম। তিনি কোথাকার লোক ছিলেন? তিনি আমেরিকার বাসিন্দা ছিলেন। তো তার জন্য কোয়েলবার্গকে বলা হয় কি, যে আমেরিকান মনোবিদ। কি বলা হয়? আমেরিকান মনোবিদ বলা হয়। যে কোয়েলবার্গকে মনোবিদ অর্থাৎ সাইকোলজিস্টও বলা হয়। তাছাড়া কোয়েলবার্গকে অথার বলা হয়, এডুকেটরও বলা হয়। তিনি জন্মগ্রহণ করেছেন 25শে অক্টোবর। জন্মগ্রহণ করেছেন 25শে অক্টোবর 1927, 25শে অক্টোবর 1927 খ্রিস্টাব্দে। এবং কোয়েলবার্গের যে মৃত্যু হয়েছেন, তিনি আত্মহত্যা করেছেন, আর তার মৃত্যু হয়েছে 17 জানুয়ারি 1987। ওকে, সো কোয়েলবার্গের পুরো নাম হলো লরেন্স কোয়েলবার্গ। তিনি আমেরিকার বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন আমেরিকান মনোবিদ, আর মনোবিদ অর্থাৎ সাইকোলজিস্ট ছাড়া তিনি ছিলেন অথর, এডুকেটর, এবং তিনি জন্মগ্রহণ করেছেন 25শে অক্টোবর 1927 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 17 জানুয়ারি 1987 খ্রিস্টাব্দে। আর তিনি কিভাবে মারা গিয়েছেন? তিনি আত্মহত্যা করেছেন। ওকে, তো এই যে কোয়েলবার্গ কি একটা থিওরি দিয়েছেন, তার থিওরিটার নাম হলো মোরাল ডেভেলপমেন্ট থিওরি। আর তিনি যে এই মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ যে নৈতিক বিকাশ নিয়ে একটা থিওরি লিখেছেন, এই থিওরিটা কিন্তু একটা উপর বিশেষ করে লিখেছেন। সেটা কি? সেটা বলছি, কিন্তু তার আগে আমাদের জানতে লাগবে লরেন্স কোয়েলবার্গ পিয়াজের একটা কি ছিল। পিয়াজের যখন আমরা পড়েছি, পিয়াজের আমরা কি পড়েছিলাম? কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। কগনিটিভ ডেভেলপমেন্ট ছাড়াও কিন্তু পিয়াজে একটা থিওরির কথা বলেছেন, সেটা হলো মোরাল ডেভেলপমেন্ট থিওরি। তো পিয়াজের সেই মোরাল ডেভেলপমেন্ট থিওরি থেকেই তিনি ইন্সপায়ার হয়েছেন, কোয়েলবার্গ ইন্সপায়ার হয়ে তিনি মোরাল ডেভেলপমেন্টের উপর থিওরি দিয়েছেন। ওকে, তো কোয়েলবার্গ যে মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা লিখেছেন, সেটা যে দিয়েছে, এটা কিসের উপর বেস করে, মানে কার থিওরির উপর বেস করে বা কার থিওরি থেকে ইন্সপায়ার হয়ে লিখেছেন, সেটা হলো পিয়াজের মোরাল ডেভেলপমেন্ট থিওরি থেকে ইন্সপায়ার হয়ে কোয়েলবার্গ কী করেছেন? তিনি মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা দিয়েছেন। তবে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা বেশি ফেমাস হয়েছে, আর সেটাই কিন্তু আমাদের সিলেবাসে অ্যাভেলেবেল রয়েছে। আমাদের সিলেবাসে কিন্তু পিয়াজের মোরাল ডেভেলপমেন্টটা নেই, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টই রয়েছে।
ওকে, সো এই যে লরেন্স কোয়েলবার্গ তিনি তিনি এক ডিলেমা দিয়েছেন। ডিলেমাটা কি? মোরাল ডিলেমা বা হাইন্স ডিলেমা। ডিলেমা মানে কি? ডিলেমা মানে হলো দ্বন্দ্ব। ডিলেমা মানে হলো দ্বন্দ্ব। ওকে, তো এই যে ডিলেমাটা, এই ডিলেমাটা জানার আগে আমাদেরকে জানতে লাগবে এই যে মোরাল মানে কি? আমরা জানি মোরাল মানে হলো নৈতিকতা। এখন এই যে নৈতিকতাটা, বেসিক্যালি নৈতিকতা হলো খুব ইজিভাবে বুঝতে গেলে যে আমাদের কাছে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্টের উপর বেস করে কিন্তু আমরা মোরালিটি, নৈতিকতাটা আমরা ঠিক করি। যেরকম ধরো আমরা কোথাও খুব একটা ইম্পর্টেন্ট কাজে ধরো যাচ্ছি, মানে এই কাজটা না করলেই নয়, ঠিক আছে, এই কাজটা না করলেই নয়, আজকের মধ্যেই করতে লাগবে, কিন্তু আমরা যাওয়ার সময় দেখলাম রাস্তায় কারো অ্যাক্সিডেন্ট হলো। তখন কিন্তু আমাদের মধ্যে একটা ডিলেমা কাজ করবে যে এখন কি আমি কি ওই কাজটা করতে যাব, এই কাজটা আজকে না করলে হবেই না, নাকি আমি ওই লোকটাকে হেল্প করবো, ওই লোকটার প্রাণ বাঁচাবো, কোনটা করবো? এখন কিন্তু এটা একটা দ্বন্দ্ব, একটা ডিলেমা কিন্তু তৈরি হয়ে যায়। এখন অনেকের কাছে কিন্তু অনেক রকম হয়। অনেকে কি করবে? অনেকে করবে যে না, আমার এই কাজটা করতে লাগবে, আমি এই কাজটাই করবো। অনেকের কাছে মনে হবে না, আমি এই কাজটা না করতে পারলেও কিন্তু আমার একজন লোককে তার প্রাণটা বাঁচাতে হবে, তার কাছে কিন্তু ওইটা নৈতিকতা। এখন সব ব্যক্তির কাছে কিন্তু তার যে প্রায়োরিটি, তার যে ইম্পর্টেন্সটা সেম হয় না, ঠিক আছে, ইম্পর্টেন্স সেম হয় না। তো যার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটার উপর বেস করে যে কাজটা করে থাকে, তার কাছে ওইটাই কিন্তু নৈতিকতা, অর্থাৎ মোরালিটি। তো এই কোয়েলবার্গ কী করেছেন? এই মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নৈতিক বিকাশের উপর যে থিওরি দিয়েছেন, সেটার মধ্যে তিনি হাইন্স ডিলেমার কথা বলেছেন। হাইন্স ডিলেমা এটা খুবই বিখ্যাত, আর এটা বিখ্যাত কি করেছেন? কোয়েলবার্গ করেছেন। এই যে হাইন্স ডিলেমা, এটার মধ্যে কি একজন ব্যক্তির ডিলেমা, একটা ব্যক্তির দ্বন্দ্বর উপর বেস করে কিন্তু এই থিওরিটা দেওয়া হয়েছে। ধরো একটা ব্যক্তি রয়েছে যে মিস্টার হাইন্স। কে রয়েছে? মিস্টার হাইন্স আর তার ওয়াইফ হলেন মিসেস হাইন্স। তো মিসেস হাইন্সের কি ক্যান্সার ধরা পড়েছে, ঠিক আছে, মিসেস হাইন্সের ক্যান্সার ধরা পড়েছে। এখন মিস্টার হাইন্স কী করলো? যে মিস্টার হাইন্স ডক্টর যখন দেখালো, ডক্টর বললো যে একটা মেডিসিন রয়েছে, এই মেডিসিনটা যদি এখন মিসেস হাইন্সকে দেওয়া যায় তাহলেই তাকে সুস্থ করা যাবে, আদারওয়াইজ তাকে সুস্থ করা যাবে না। কিন্তু সেই মেডিসিনটার যে প্রাইস, দামটা অনেকটাই বেশি। তখন তিনি কী করলেন? তিনি মেডিসিনের দোকানে গেলেন, দোকানে গিয়ে যে দোকানদারকে বললেন যে আমার এই মেডিসিনটা প্রয়োজন। আর তখন দোকানদার বলে যে এই মেডিসিনটা মানে যতটা দাম তার থেকে 10 গুণ বেশি রাখবো, 10 গুণ বেশি টাকা দিলে আমি তোমাকে এই মেডিসিনটা দিতে পারবো, আদারওয়াইজ মেডিসিনটা আমি দিতে পারবো না। মানে ধরো মেডিসিনটার দাম হলো ধরো 10 টাকা, আর কিন্তু তাকে দিতে লাগবে 100 টাকা, এরকম দিতে লাগবে, জাস্ট এক্সাম্পল। তখন কি করলো মিস্টার হাইন্সের মধ্যে কিন্তু একটা ডিলেমা অর্থাৎ দ্বন্দ্ব কাজ করছে যে এখন আমি কি করব, যে এই টাকাটা কীভাবে জোগাড় করব। তখন কি হলো? তখন তিনি তার যে সেভিংস বা তার রিলেটিভ রয়েছে সবাই থেকে কিছু টাকা নিল। নেওয়ার পর কি হলো? 50% হলো, বাকি 50% হলো না। তখন দোকানদারের কাছে কি বললো যে এখন আমি 50% দিয়ে দিচ্ছি, বাকি 50% আমি পরে দেবো। কিন্তু দোকানদার বললো যে না, হবে না, এখনই পুরো টাকা দিতে লাগবে, পুরো টাকা দিলে আমি তোমাকে মেডিসিন প্রোভাইড করবো, আদারওয়াইজ আমরা প্রোভাইড করতে পারবো না। তখন কিন্তু একটা ডিলেমা কাজ করতে শুরু করলো যে মিস্টার হাইন্সের মধ্যে, যে এখন আমি কী করবো? আমি কি মেডিসিনটা চুরি করবো, চুরি করে আমার ওয়াইফকে বাঁচাবো, নাকি আমি এখন যে চুরি করা তো পাপ, চুরি করা ঠিক না, চুরি করা যে এটা মহাপাপ, এটা করবো না। এই যে একটা ডিলেমা, দুইটার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব, মানে দুইটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে কি একটা দ্বন্দ্ব চলে আসলো, একটা ডিলেমা কাজ করছে তার মধ্যে। ওকে, যে এখন চুরি করবো, এটা চুরি করে কি ওয়াইফকে বাঁচাবো, নাকি চুরি করবো না, চুরি করা তো পাপ। এই যে ডিলেমাটা কাজ করছে, এই ডিলেমাটা, এইটা কি বলা হয়? কি? দ্বন্দ্ব। এখন যার কাছে যেটা প্রায়োরিটি, সবার কাছে সবার প্রায়োরিটি, সবার ইম্পর্টেন্সটা সেম হয় না। অনেকে কী করবে? ধরো এই সিচুয়েশনটা যদি তোমাদের কারোর লাইফে এরকম আসে বা এরকম রিলেটেড কোনো একটা সিচুয়েশন আসে, সবাই কিন্তু সিচুয়েশনটা সেমভাবে হ্যান্ডেল করবে না। অনেকে হয়তো বা চুরি করবে, করে ওয়াইফকে বাঁচাবে, তার পার্টনারকে বাঁচাবে, তার ক্লোজ ওয়ানকে বাঁচাবে। অনেকে হয়তো বলবে না যে আমি চুরি করবো না, চুরি করা মহাপাপ। তো সবার কাছে একটা সেম হয় না, ইম্পর্টেন্সটা সেম থাকে না। তো যার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটার উপর বেস করে তার যে নৈতিকতাটা, বেস করে যে কাজটা করে, ওইটাই কিন্তু তার কাছে নৈতিকতা। তো এই যে হাইন্স ডিলেমার কথা, এই হাইন্স ডিলেমার যে স্টোরিটা, এটার উপর বেস করেই কিন্তু কোয়েলবার্গ এই মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা দিয়েছেন। সো এই যে কোয়েলবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন, এটার মধ্যে তিনি 3টা লেভেলের কথা বলেছেন। কয়টা লেভেলের কথা বলেছেন? 3টা লেভেলের কথা বলেছেন। সেই 3টা লেভেল কি? একটা হলো প্রি কনভেনশনাল মোরালিটি বা প্রাক প্রথাগত পর্যায়, লেভেল 2 হলো কনভেনশনাল মোরালিটি প্রথাগত পর্যায়, আর লেভেল 3 হলো পোস্ট কনভেনশনাল মোরালিটি উত্তর প্রথাগত পর্যায়, অর্থাৎ প্রি কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। তোমরা ইংলিশটা মনে রাখবে, বেঙ্গলিটাও মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এই যে ফার্স্ট স্টেজ লেভেল 1 হলো কি? প্রি কনভেনশনাল, যেটা বলতে পারো 4 থেকে 9 বা 10 বছর পর্যন্ত থাকে।
তারপর লেভেল 2 হলো কি, লেভেল 2 হলো কনভেনশনাল, যেটা হলো আমরা বলতে পারি 9-10 থেকে শুরু হয়, এটা 13-14 বছর পর্যন্ত থাকে। আর যে লেভেল 3 যেটা 13 বছরের উপর, 13-14 বছরের উপর এটা শুরু হয়। তো এই যে 3টা লেভেল, তো মোরাল ডেভেলপমেন্ট থিওরির মধ্যে কয়টা লেভেলের কথা বলা হয়েছে? 3টা লেভেলের কথা বলা হয়েছে। আর যদি বলা হয় স্টেজের কথা বলা হয়েছে 6টা। তো টোটাল 3টা লেভেল, প্রতিটা লেভেলের মধ্যে দুইটা করে স্টেজ রয়েছে। লেভেল 1-এর মধ্যে 2টা স্টেজ, লেভেল 2 মধ্যে 2টা স্টেজ, লেভেল 3-র মধ্যে 2টা স্টেজ। কি স্টেজ রয়েছে সেটা আমি বলছি, কিন্তু এই দুটোর মধ্যে কনফিউজড হবে না। কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির মধ্যে লেভেল হলে 3টা, প্রি কনভেনশনাল, কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল এজগুলি দেওয়া রয়েছে। আর সেই প্রতিটা লেভেলের মধ্যে দুইটা করে স্টেজ রয়েছে, মানে স্তর রয়েছে। তো টোটাল স্টেজ রয়েছে কয়টা? অত স্তর 6টা রয়েছে। এখন সেই 6টা স্তর কী কী? সো প্রথমেই হলো লেভেল 1। লেভেল 1-এর মধ্যে স্টেজ কয়টা রয়েছে? 2টা, স্টেজ 1, ওকে, আর এদিকে লিখছি আমি স্টেজ 2। স্টেজ 1-এর মধ্যে বলা হয়েছে ওবিডিয়েন্ট অ্যান্ড পানিশমেন্ট। কি বলা হয়েছে? ওবিডিয়েন্ট অ্যান্ড পানিশমেন্ট। অর্থাৎ মানে এই যে প্রি কনভেনশনের যে স্টেজ, মানে লেভেল 1 যেটা রয়েছে, লেভেল 1-এর মধ্যে শিশুদের মধ্যে এটা 4 থেকে 9-10 বছর পর্যন্ত থাকে এই স্টেজে। তো এই প্রি কনভেনশন স্টেজের মধ্যে যে এই সময় কিন্তু শিশুরা কিন্তু যে বাচ্চারা বুঝতে পারে না যে কোনটা সঠিক, কোনটা ভুল, যে কোনটা খারাপ, কোনটা ভালো, বাচ্চারা কিন্তু বুঝতে পারে না। যেটা তাদের বড়রা তাকে যেটা শেখায় সেটাই কিন্তু সে শিখে, ওইটাকে সে ভালো মনে করে। এখন ধরো সে কোনো একটা কাজ করলো, ধরো একটা শিশু কী করলো, অন্য একটা শিশুকে মারার পর তার প্যারেন্টস তাকে কী করলো, যে না তাকে পানিশমেন্ট দিল, যে না এটা করা ঠিক না। তো সে বুঝলো যে তাকে পানিশমেন্ট দিল, তার মানে নিশ্চয়ই এটা খারাপ কাজ। বা ধরো সে কী করলো, সে একটা কাজ করলো, তারপর তার প্যারেন্টস বা তাকে বড় কেউ বললো যে না এটা ভালো করেছে, অ্যাপ্রিসিয়েশন করলো, তখন সে বুঝলো না এটা হলো একটা ভালো কাজ। মানে সে নিজে থেকে ভালো কোনটা খারাপ কোনটা সে কিন্তু বুঝে না। অন্য কেউ যদি তাকে বুঝিয়ে দেয় তখন সেটা বুঝে না এটা ভালো এটা খারাপ এই স্টেজের মধ্যে। তো এই লেভেল 1-এর মধ্যে 2টা স্টেজ 1 হলো ওবিডিয়েন্ট অ্যান্ড পানিশমেন্ট, মানে বাচ্চারা কি পানিশমেন্টের মাধ্যমে বা বাধ্যবাধকতার মাধ্যমে বা পুরস্কারের মাধ্যমে সেটা বুঝতে পারে। এখন ধরো এই স্টেজে কী হলো, মানে এই স্টেজের মধ্যে বেসিক্যালি যে বাচ্চারা রয়েছে তারা নিজে থেকে তো বুঝতে পারে না, অন্যরা যেটা বুঝিয়েছে তাকে সেটাই বুঝে। মানে এই স্টেজের মধ্যে ধরো বাচ্চা একটা কাজ করলো, একটা ভুল কাজ করলো, প্যারেন্টস তাকে শাস্তি দিল, তখন সে বুঝতে পারলো আচ্ছা এটা শাস্তি দিয়েছে তার মানে এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ। তো এটা হলো ওবিডিয়েন্ট অ্যান্ড পানিশমেন্ট স্টেজ 1। আর স্টেজ 2-এ কী রয়েছে? স্টেজ 2-এ হলো ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ বা আত্মকেন্দ্রিকতার দ্বারা নিয়ন্ত্রিত, বেসিক্যালি মিউচুয়াল এক্সচেঞ্জ। মানে এই স্টেজের মধ্যে বাচ্চারা কী করবে? এই স্টেজের মধ্যে বাচ্চারা মানে তোর একটা শিশু কী করলো, আরেকটা শিশুকে মারলো, তো যে শিশুটাকে মারলো ওইটা বা তাকে মারলো, মানে টিট ফর ট্যাট। মানে এরকম হলো যে সে ওইটা করেছে তার মানে আমি ওইটা করবো, সে আমার সাথে খারাপ করেছে তাহলে আমিও তার সাথে খারাপ করবো, সে আমাকে চকলেট দিয়েছে আমিও তাকে চকলেট দেবো, বা কোনো কিছু একটা বিনিময় করতে চাই। এখন ধরো এই স্টেজের মধ্যে মা বা বাবা বা কেউ বলো যে তুই হোমওয়ার্কটা কর, সে বল কেন হোমওয়ার্কটা করবো? তুই যদি হোমওয়ার্ক কর তাহলে তুই ভালো নাম্বার পাবি, বা তুই যদি হোমওয়ার্কটা করিস তাহলে তোকে চকলেট দেওয়া হবে। তাহলে সে কিন্তু ভাববে যে এটা করলে আমি এটা পাবো, মানে টিট ফর ট্যাট, এটা করলে আমি এটা পাবো। তো এটার মধ্যে কি বেসিক্যালি মিউচুয়াল এক্সচেঞ্জ অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ হয় স্টেজ 2-এর মধ্যে। ওকে, তো এটা গেল লেভেল 1। লেভেল 2-এর মধ্যে 2টা স্টেজ, প্রথমটা হলো ওবিডিয়েন্ট অ্যান্ড পানিশমেন্ট স্টেজ 1, আর স্টেজ 2 হলো ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। ওকে, তো এটা গেল লেভেল 1। তারপরে আসবে লেভেল 2। লেভেল 2-র মধ্যে কি? লেভেল 2-র মধ্যে হলো কনভেনশনাল, আর এইজটা হলো আমরা বলতে পারি 9 বা 10 থেকে শুরু হয় 13-14 বছর পর্যন্ত। ওকে, তো এই স্টেজের মধ্যে এই লেভেলের মধ্যে 2টা স্টেজ রয়েছে, স্টেজ 1 আর হলো স্টেজ 2। স্টেজ 1-এর মধ্যে কি? স্টেজ 1-এর মধ্যে হলো গুড বয় অ্যান্ড গুড গার্ল। ওকে, গুড বয় অ্যান্ড গুড গার্ল মানে ভালো ছেলে ভালো মেয়ে, মানে এই স্টেজের মধ্যে বাচ্চারা সবার কাছে ভালো হতে চায়, মানে সবার কাছে ভালো হতে চাই সে, মানে যেরকম ধরো অনেকে থাকে না এই স্টেজের মধ্যে, ধরো আমরা যখন এই স্টেজে স্কুলে ছিলাম যে আমাদের যাতে টিচাররা ভালো বলে, সবাই যাতে আমাকে ভালো বলে, আমরা ভালো ছেলে ভালো মেয়ে আমরা হতে চাইতাম। তো এই স্টেজের মধ্যে বাচ্চারা কি করতে চায়? যে ভালো ছেলে ভালো মেয়ে হতে চাই। তো এটা গেল কি? যে স্টেজ 3-এর মধ্যে। ওকে, লেভেল 2-র মধ্যে স্টেজ 3-এর মধ্যে। আর স্টেজ 4-এর মধ্যে কি? মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার, আইন দ্বারা নিয়ন্ত্রিত। মানে এই স্টেজের মধ্যে বাচ্চারা শিখে বা বাচ্চার মধ্যে এই মোরালিটিটা চলে আসে যে কোনটা মানে আইন কানুন মেনে চলতে লাগবে, যে এই জিনিসটা করা উচিত নয়, যে এখন রেড সিগন্যাল আছে তাহলে আমাদেরকে দাঁড়াতে লাগবে, গাড়িটা দাঁড়াতে লাগবে, গ্রিন সিগন্যাল আছে তার মানে যেতে লাগবে। তো মানে সমাজের নিয়ম কানুনটা মেনে চলতে লাগে। এই স্টেজের মধ্যে এসে বাচ্চাদের মধ্যে এই মোরালিটিটা চলে আসে। তো এটা গেল লেভেল 2। তো লেভেল 1-এর মধ্যে আমরা কি দেখলাম? 4 থেকে 9 বা 10 বছর পর্যন্ত 2টা স্টেজ 1 ওবিডিয়েন্ট পানিশমেন্ট, আর স্টেজ 2 হলো ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। আর এখন লেভেল 2-র মধ্যে আমরা দেখলাম
যেটা কনভেনশনাল মোরালিটি, আর এটা হলো কি 9 বা 10 থেকে শুরু হয় 13 বছর পর্যন্ত। এইটার মধ্যে দুইটা স্টেজ রয়েছে, একটা হলো স্টেজ 3 আর একটা হলো স্টেজ 4। স্টেজ 3 আমরা দেখলাম গুড বয় অ্যান্ড গুড গার্ল, অ্যান্ড স্টেজ 4 এর মধ্যে দেখলাম মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার, অর্থাৎ মানে আইন দ্বারা নিয়ন্ত্রিত, সমাজে আইন কানুন মেনে চলা। তারপর আসবে কি লেভেল 3 এ কি রয়েছে, এটা হলো পোস্ট কনভেনশনাল। কি হবে এটা, পোস্ট কনভেনশনাল মোরালিটি। আর এটা বলতে পারো মানে 13 বছরের উপর, 13 বছর উপর থেকে এটা শুরু হয়। আর এটার মধ্যে সেমভাবে দুইটা স্টেজ রয়েছে, একটা হলো স্টেজ 5 আর একটা হলো স্টেজ 6। কারণ আমরা পড়েছিলাম লেভেল 3টা আর স্টেজ ছিল কয়টা, 6টা। তো লাস্ট দুইটা স্টেজের মধ্যে স্টেজ 5 এর মধ্যে কি বলা হয়েছে, সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। ওকে, মানে এটার মধ্যে যে সমাজের নিয়মকানুন তো আছে, সমাজের নিয়মকানুন ততটুকুই মানবে যতটুকু পর্যন্ত মানে সমাজের পক্ষে বা কোনো একটা ব্যক্তির পক্ষে ক্ষতিকর না হচ্ছে। ধরো এখন যে আমরা আগে স্টেজে যখন পড়েছিলাম মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার, সমাজের নিয়মকানুন মেনে চলতে লাগবে। যেরকম ধরো একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে সিগন্যালের মধ্যে ট্রাফিক সিগন্যাল, যে রেড সিগন্যাল হলে দাঁড়াতে লাগবে, ইয়েলো হলে রেডি হতে লাগবে, গ্রিন হলে যেতে লাগবে। তো এখন যদি ধরো কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তার খুব তাড়াতাড়ি হসপিটাল যেতে লাগবে, হসপিটাল নিয়ে যেতে লাগবে, তখন কিন্তু রেড সিগন্যাল রয়েছে, তখন সে কী করবে, তখন কি সেই রেড সিগন্যালে গিয়ে দাঁড়িয়ে থাকবে, নাকি সে যত সম্ভব তাড়াতাড়ি যাওয়া যায় সে হসপিটালের দিকে যাবে? তখন একটা দ্বন্দ্ব কিন্তু কাজ করে। তখন এই স্টেজের মধ্যে কি করবে, এই স্টেজের মধ্যে এসে তখন সে এটা কি ভালো হবে, মানে এখন আমি যদি ট্রাফিক সিগন্যালে যদি আমি দাঁড়াই, তাহলে হয়তো বা এই ব্যক্তিটা প্রাণ বাঁচানো যাবে না। তার জন্য ব্যক্তিটা প্রাণ বাঁচানোর জন্য আমাদের একটু নিয়মকানুনটা একটু ভাঙতে লাগবে। মানে নিয়মকানুন ততটুকু পর্যন্তই করা হবে যতটুকু পর্যন্ত কারোর ক্ষতি না হচ্ছে। যখন কারোর ক্ষতি হবে তখন ওই জিনিসটা আমাদেরকে ভাঙতে লাগবে। তো এটাই হলো সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। তো এটা হয় স্টেজে 5 এর মধ্যে। তারপর আসলো স্টেজ 6, আর স্টেজ 6 এর মধ্যে বলে দিই এটা হলো ইউনিভার্সাল প্রিন্সিপাল। এটার মধ্যে খুবই কম সংখ্যক যে ব্যক্তিরা যেতে পারে। ওকে, মানে এই স্টেজের মধ্যে হলো যে ব্যক্তিরা কি করে, নিজের কল্যাণের কথা ভাবে না, তারা অন্যদের কথা, সমাজের কথা চিন্তা ভাবনা করে। যেরকম ধরো মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপর যেরকম বিবেকানন্দ। তো এরকম যে যারা মহান ব্যক্তিরা ছিল তারা কিন্তু নিজের জন্য ভাবেনি, তারা সমাজের কল্যাণের কথা ভেবেছে। তো ইউনিভার্সাল প্রিন্সিপাল মধ্যে যারা সমাজের কল্যাণের কথা ভাবে, ওইটাই হলো ইউনিভার্সাল প্রিন্সিপাল। ওকে, তো এইটাই হলো কোয়েলবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরি, যে 3টা লেভেল আর 6টা স্টেজ। তো লেভেল কয়টা দেখলাম, 3টা, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। আর প্রতিটা স্টেজ লেভেলের মধ্যে দুইটা করে স্টেজ রয়েছে, স্টেজ 1, 2, 3, 4, 5, 6। এন্ড কী রয়েছে সেটাও আমি ডিসকাস করলাম। তাছাড়া আমাদেরকে আরেকটা জিনিস জানতে লাগবে, ক্রিটিসিজম। কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি নিয়ে ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনা রয়েছে। কি সমালোচনা রয়েছে, একটা হলো জেন্ডার বায়াস। কি রয়েছে, জেন্ডার বায়াস। তো কোয়েলবার্গ কী করেছিলেন, কোয়েলবার্গ শুধুমাত্র পুরুষদের মোরালিটি নিয়ে ভেবেছিলেন, পুরুষদের তথ্যের উপর গুরুত্ব দিয়েছিলেন, তিনি নারীদের নৈতিকতার উপর গুরুত্ব দেয়নি। এখন পুরুষ আর নারীর মধ্যে কিন্তু আমরা যদি ইমোশনের দিক থেকে দেখি অনেকটাই ডিফারেন্ট রয়েছে কিন্তু। তো তিনি কী করেছেন, তিনি শুধুমাত্র পুরুষের তথ্যের উপর গুরুত্ব দিয়েছিলেন, নারীদের নৈতিকতার উপর কোনো গুরুত্ব দেয়নি। তার জন্য কিন্তু তার এই থিওরি নিয়ে অনেকটাই ক্রিটিসিজম রয়েছে, কারণ জেন্ডার বায়াস করেছে। তাছাড়া রয়েছে কালচার নিয়েও তার থিওরির মধ্যে ক্রিটিসিজম, সমালোচনা রয়েছে। কীরকম রয়েছে, তিনি কী করেছেন, তিনি শুধু একটা সংস্কৃতির কথাই ভেবেছেন, অন্যদের কথা ভাবেনি। ধরো তিনি ওয়েস্টার্ন কালচারের কথা তিনি ভেবেছেন, কিন্তু ধরো আমি এখন যদি একটা এক্সাম্পল দিই, ওয়েস্টার্ন কালচার আর ইন্ডিয়ান কালচারের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তো ওই দিকের মানুষ বা এখানের মানুষের মধ্যে কি মানে তার থিঙ্কিংটা অনেকটাই ডিফারেন্ট রয়েছে। তো তার জন্য এই কালচারের কথা তিনি সব কালচারের কথা তিনি ভাবেনি, তার জন্য একটু সমালোচনা রয়েছে। তো এই সমালোচনা, জেন্ডার বায়াস, কালচার, এই সমালোচনা, ক্রিটিসিজম থাকার সত্ত্বেও কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর তার জন্যই তো অবভিয়াসলি আমাদের সিলেবাসে রয়েছে, আমরা পড়ছি, তাই না? তো এইটাই হলো কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি। তো আমরা কী জানলাম, কোয়েলবার্গের যে পার্সোনাল ইনফরমেশন জানলাম, তার মোরাল ডেভেলপমেন্ট থিওরিটার ব্যাপারে আমরা জানলাম যে 3টা লেভেল রয়েছে, 6টা স্টেজ রয়েছে, আর ক্রিটিসিজম কী রয়েছে সেটা আমরা জানলাম। তো এইটা গেল থিওরিটা। এখন আসি আমরা কোশ্চেন আনসারে। ওকে, সো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি জানি যে অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, বাট আমি থিওরিটা এই জন্য ডিসকাস করেছি যাতে তোমরা কোশ্চেন আনসারগুলি ভালোভাবে বুঝতে পারো, কারণ আমাদের কনসেপ্টটা জানতে লাগে। আমরা বারবার বলি, প্রতিটা ক্লাসের মধ্যেই বলি, কনসেপ্ট আমাদের জানতে লাগে। কনসেপ্ট ভালোভাবে জানলেই আমরা যে কোনো কোশ্চেন আনসার করতে পারবো। এনিওয়ে, কোশ্চেন রইল, কোয়েলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি হলো, যে কোয়েলবার্গের মতে নৈতিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্টের উপাদানগুলি কী কী? জ্ঞানমূলক বিকাশ রয়েছে, জ্ঞানমূলক দ্বন্দ্ব মানে কি, ডিলেমা, ভূমিকা গ্রহণের ক্ষমতা। কোয়েলবার্গের এই নৈতিক বিকাশে কোন স্তরে ব্যক্তির বিবেক দ্বারা নৈতিক আচরণ নির্ধারিত হয়, মানে ব্যক্তির বিবেক দ্বারা
বিবেক দ্বারা অর্থাৎ ইউনিভার্সাল যে প্রিন্সিপাল, মানে যেখানে ব্যক্তি নিজের কথা ভাবে না, সমাজের কল্যাণের কথা চিন্তাধারা করে, সেটা কোন স্টেজের মধ্যে? সেটা ষষ্ঠ স্তরের মধ্যে, মানে স্টেজ 6 এর মধ্যে। যদি লেভেল দেখি, লেভেল হলে এটা হবে লেভেল 3, আর যদি আমি স্টেজ দেখি তাহলে হবে 6, লেভেল 3 স্টেজ 6। নেক্সট রয়েছে কোয়েলবার্গের মতে এটাই ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় নিয়মের দ্বারা এবং বিটাই ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় আদর্শের দ্বারা। মানে কোয়েলবার্গের মতে ব্যক্তির যে নীতিবোধ, মানে যে মোরালিটি রয়েছে, সেটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা এ টাইপ, একটা বি টাইপ। এখন এ টাইপের যে ব্যক্তির যে মোরালিটি রয়েছে সেটা কিন্তু ঠিক হয়, বি টাইপের যে ব্যক্তির নীতিবোধ রয়েছে সেটার উপর বেস করে কিন্তু ঠিক হয়। নেক্সট, নির্মিতিবাদের সঙ্গে জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। মানে নির্মিতিবাদের সঙ্গে কিসের সাদৃশ্য রয়েছে? মানে মিল রয়েছে, জ্ঞানমূলকবাদের মিল রয়েছে। কোয়েলবার্গের নৈতিক বিকাশে কয়টি পর্যায় আছে? পর্যায় অর্থাৎ লেভেল, কয়টি লেভেল আছে? 3টি লেভেল। কি কি লেভেল রয়েছে? প্রি কনভেনশনাল, কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল। ওকে, যে এখানে স্টেজেসগুলো রয়েছে আর লেভেলগুলো রয়েছে দেখো। তো কি কি রয়েছে? এই যে প্রাক প্রথাগত অর্থাৎ প্রি কনভেনশনাল মোরালিটি, তারপর প্রথাগত পর্যায় অর্থাৎ কনভেনশনাল মোরালিটি, উত্তর প্রথাগত পর্যায় অর্থাৎ পোস্ট কনভেনশনাল মোরালিটি। কোয়েলবার্গের নৈতিক বিকাশে কয়টি স্তর অর্থাৎ স্টেজ রয়েছে? 6টি স্টেজ রয়েছে। সেই 6টি স্টেজ কি কি? সেই 6টি স্টেজ হলো শাস্তি ও বাধ্যবাধকতার দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ ওবিডিয়েন্ট অ্যান্ড পানিশমেন্ট। তারপর হচ্ছে আত্মকেন্দ্রিকতার দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। তারপর হচ্ছে ভালো ছেলে ও ভালো মেয়ে অর্থাৎ গুড বয় অ্যান্ড গুড গার্ল। তারপর কি রয়েছে? সামাজিক শৃঙ্খলা রক্ষা ও আইন কর্তৃপক্ষে প্রতিটি মানন্যতা প্রদর্শন অর্থাৎ কি রয়েছে? মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার। তারপর কি রয়েছে? চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, মানে এটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট এন্ড ইন্ডিভিজুয়াল রাইটস। তারপর রয়েছে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ ইউনিভার্সাল প্রিন্সিপাল। ওকে, তো তিনটা লেভেলে প্রতিটা লেভেলে দুইটা করে স্টেজ রয়েছে। ওকে, তারপর রয়েছে কোয়েলবার্গের নৈতিক বিকাশের প্রাক প্রথাগত পর্যায়ে কয়টি স্তর রয়েছে? যে কোয়েলবার্গের যে নৈতিক বিকাশ অর্থাৎ মোরাল ডেভেলপমেন্টের যে প্রাক প্রথাগত পর্যায় অর্থাৎ প্রি কনভেনশনাল মোরালিটি রয়েছে, সেটার মধ্যে কয়টা স্তর রয়েছে, কয়টা স্টেজ রয়েছে? অবভিয়াসলি দুইটা রয়েছে, কারণ প্রতিটা স্তরের মধ্যে দুইটা করেই আছে। আর সেই দুইটা স্তর কি কি? সেই দুইটা স্তর হলো শাস্তি ও বাধ্যবাধকতা অর্থাৎ ওবিডিয়েন্ট অ্যান্ড পানিশমেন্ট। আমি ইংলিশগুলি কেন বলছি? এই যে বেঙ্গলি টার্মগুলি রয়েছে তার সাথে সাথে ইংলিশ টার্মগুলি তোমরা মনে রাখবে, আর সিডিপির ক্ষেত্রে ইংলিশ টার্মগুলি মনে রাখা বেশি ইজি মনে হয়, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। এনিওয়ে, নেক্সট রয়েছে আত্মকেন্দ্রিকতার দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। শাস্তি ও বাধ্যবাধকতার মধ্যে কি হয়? মানে এই স্টেজের মধ্যে প্রাক প্রথাগত পর্যায়ে প্রি কনভেনশনাল মোরালিটির মধ্যে এই পর্যায়ের মধ্যে শিশুরা কিন্তু নিজে থেকেই কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারে না, তারা অন্যদের দ্বারা বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। এখন সে শাস্তি ও বাধ্যবাধকতার মাধ্যমে শিখতে পারে, বা এখন সে বললো যে সে আমাকে ওইটা দিয়েছে, তাহলে আমিও তাকে ওইটা দেবো, মানে যে ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ, ওইটাই হলো আত্মকেন্দ্রিকতার দ্বারা নিয়ন্ত্রিত। তারপর রয়েছে প্রথাগত পর্যায়ে কয়টি স্তর রয়েছে? প্রথাগত পর্যায়ে কনভেনশনাল স্টেজের মধ্যে কয়টি স্তর রয়েছে? 2টি স্তর রয়েছে। কি কি সেগুলি হলো অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত বা ভালো ছেলে ও ভালো মেয়ে, মানে কিভাবে ভালো ছেলে ও ভালো মেয়ে হতে পারবে সবার চোখে। তারপর আইন দ্বারা নিয়ন্ত্রিত, মানে মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার, সমাজের আইন কানুন নিয়ম কানুন মেনে চলা। তারপর রয়েছে উত্তর প্রথাগত পর্যায়ে কয়টি স্তর রয়েছে? 2টি স্তর রয়েছে। সেগুলি কি? যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস, আরেকটা হলো বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ ইউনিভার্সাল প্রিন্সিপাল। তো যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটসে কি? মানে সমাজের নিয়মকানুন ততটুকু পর্যন্ত মানা উচিত যতক্ষণ পর্যন্ত অন্য কারোর বা সমাজের কারোর ক্ষতি না হচ্ছে। আর বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত ইউনিভার্সাল প্রিন্সিপাল, যেখানে ম্যাক্সিমাম ব্যক্তিরা পৌঁছতে পারে না, খুব কম সংখ্যক, মানে 10 to 15% লোকই এখানে পৌঁছতে পারে। যেরকম ধরো মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারা নিজের কথা না, তারা সমাজের কল্যাণের কথার উপর গুরুত্ব দিয়েছেন। ওইটাই হলো বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত ইউনিভার্সাল প্রিন্সিপাল। তারপর রয়েছে নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ বিষয় নয় অনুশীলন নৈতিক বিকাশে মোরাল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নয়। শিশুর কোন বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে? যে শিশুর যে কোন বিকাশটা অপেক্ষাকৃত মানে একটু দেরিতেই ঘটে, বিলম্বে ঘটে, সেটা হলো নৈতিক বিকাশ। মানে নৈতিক বিকাশ কিন্তু মানে জন্মের পর থেকে শুরু হয়ে যায় না, এটা অনেকটাই অপেক্ষাকৃত তুলনামূলক অন্যগুলো বিকাশের থেকে তুলনামূলক একটু দেরিতেই ঘটে। ধরো এখন ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট রয়েছে, দৈহিক বিকাশ, বা এখন কগনিটিভ বিকাশ রয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রজ্ঞামূলক বিকাশ। এগুলি কি? মানে এগুলি কিন্তু মানে মোটামুটি অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু যে নৈতিক বিকাশটা সেটা তুলনামূলক একটু পরে থেকে একটু বিলম্বে ঘটে, একটু লেটেই ঘটে থাকে।
কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তির এ টাইপ এবং বি টাইপ ভালো হয়, যে কোন বিকাশের পরিপ্রেক্ষিতে এ টাইপ এবং বি টাইপ ভালো হয়, সেটা হলো নৈতিক বিকাশ মানে মোরাল ডেভেলপমেন্ট। ওকে, সো আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা, তোমাদের কাছে এই ক্লাসগুলো ইনফরমেটিভ লাগছে কিনা। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আর তোমাদের যদি এই কোশ্চেনগুলি প্রয়োজন হয়, এই কোশ্চেনগুলির সাথে সাথে যদি তোমার কনসেপ্টেও প্রয়োজন হয়, আরও অনেক কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, বাকি ডিটেলস পরে বলে দিচ্ছে, ক্লাসটা সেরে নিই। কোয়েলবার্গ কোন দেশের বিজ্ঞানী ছিলেন? আমেরিকান মনোবিজ্ঞানী ছিলেন। কোয়েলবার্গ কোন দেশের বিজ্ঞানী ছিলেন? আমেরিকান মনোবিজ্ঞানী ছিলেন। আর এটা কিন্তু 2022-এও এসেছিল। কোয়েলবার্গ জন্মগ্রহণ করেন। কোয়েলবার্গ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1927 খ্রিস্টাব্দে। কবে করেন? 1927 খ্রিস্টাব্দে। আর যদি ডেটটা দেখি সেটা হলো October 25। ওকে, তো 25শে অক্টোবর 1927 খ্রিস্টাব্দে কোয়েলবার্গ জন্মগ্রহণ করেন। নেক্সট রয়েছে, কোয়েলবার্গের নৈতিক বিকাশের তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন? যে কোয়েলবার্গ যে নৈতিক বিকাশের যে তথ্যটা, যে থিওরিটা, মোরাল ডেভেলপমেন্ট যে থিওরিটা তিনি উপস্থাপন করেছেন, সেটা কোথায় থেকে তিনি ইন্সপিরেশন পেয়েছেন? সেটা হবে পিয়াজের কাছ থেকে, অর্থাৎ জিন পিয়াজে। তিনিও কিন্তু মোরাল ডেভেলপমেন্ট থিওরি দিয়েছিলেন। তার থিওরি থেকেই কিন্তু ইন্সপায়ার হয়ে কোয়েলবার্গ নৈতিক বিকাশ অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা তিনি উপস্থাপন করেছেন। তবে পিয়াজের মোরাল ডেভেলপমেন্ট থিওরির অপেক্ষায় কগনিটিভ ডেভেলপমেন্ট বেশি ফেমাস হয়েছে। আর আমাদের সিলেবাসও কী রয়েছে? পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট। আর মোরাল ডেভেলপমেন্টে কারটা ফেমাস হয়েছে? কোয়েলবার্গ। আর সেটাই কিন্তু সিলেবাসে রয়েছে। নেক্সট, কোয়েলবার্গের বিখ্যাত ডিলেমা। কোয়েলবার্গের যে বিখ্যাত ডিলেমাটা কোনটা? ডিলেমা মিন্স দ্বন্দ্ব, সেটা হলো হাইন্স ডিলেমা। ওকে, কারণ হাইন্স ডিলেমার উপর ডিপেন্ড করেই কিন্তু তিনি এই নৈতিক বিকাশের তথ্যটা উপস্থাপন করেছেন। এখন হাইন্স ডিলেমার যে স্টোরিটা কি, সেটা কিন্তু তোমাদের আমি বলেছি। কোয়েলবার্গের তথ্য কী নামে পরিচিত? কোয়েলবার্গের যে থিওরিটা, তথ্যটা, সেটা কী নামে পরিচিত? নৈতিক বিকাশের তথ্য, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট থিওরি। কোয়েলবার্গের মতে নৈতিক বিকাশ হলো এক ধরনের প্রজ্ঞামূলক বিকাশ। কোয়েলবার্গের মতে যে মোরাল ডেভেলপমেন্ট রয়েছে, নৈতিক বিকাশ রয়েছে, এটা হলো একটা প্রজ্ঞামূলক বিকাশ। প্রজ্ঞামূলক বিকাশ মানে কি? যে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট হলো যেটা ব্রেনের সাথে রিলেটেড। এখন কার কাছে কি মোরালিটি হবে? মোরালিটিটা কি আমরা জানি যে ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে আমরা যে অ্যাকশনটা করছি, যে যার কাছে যেটা প্রায়োরিটি, যেটা ইম্পর্টেন্ট, সেটাই তার নৈতিকতা। ওই যে নৈতিকতাটা, এখন কার কাছে কোনটা ভালো হবে, কার কাছে কোনটা ফার্স্ট প্রায়োরিটি, সেটার উপর বেস করে নৈতিকতা হচ্ছে। আর ওই জিনিসটা যে ভাবছি আমরা, সেটা কি দিয়ে? ব্রেন দিয়ে ভাবছি। ধরো এখন একটা ব্যক্তি এখন পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষা যাওয়ার সময় সে দেখলো যে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন সে কিন্তু ভাবে যে আমি কি পরীক্ষা দিতেই যাব, নাকি আমি তাকে হেল্প করব, তাকে প্রাণ বাঁচাতে আমি সহায়তা করব, হসপিটাল নিয়ে যাব, কোনটা করবো? একটা ডিলেমা তার মধ্যে কাজ করে। অনেকে কি করবে? অনেকেই হয়তো বা সে এক্সাম দিতে চলে যাবে, তাকে তো একটা হেল্প করবে না, ভাববে না অন্য কেউ হয়তো হেল্প করে নেবে। অনেকে ভাবে যে না, এক্সাম আমি দেবো না, আমি আগে তার প্রাণটা রক্ষা করবো। তো সবার কাছে কিন্তু ইম্পর্টেন্সটা সেম না, সবার কাছে সব প্রায়োরিটিটা সেম থাকে না। যার কাছে যেটা ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে, যার কাছে যেটা প্রায়োরিটি থাকে, সে কিন্তু ওইটা করে, ওইটাই হলো তার নৈতিকতা। ওই যে নৈতিকতাটা, এখন এই দ্বন্দ্বটা কাজ করছে, কার কাছে কোনটা নৈতিকতা, কোনটা সে প্রায়োরিটি দেবে, সব কিছু যে সে ভাবছে কিসের মাধ্যমে? ব্রেনের মাধ্যমে। তার জন্য এই নৈতিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট, প্রজ্ঞামূলক বিকাশ অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, কারণ এটা ব্রেনের সাথে রিলেটেড। কোয়েলবার্গের মতে মনুষ্য পরিবেশের প্রধান বৈশিষ্ট্য হলো পারস্পরিক প্রতিক্রিয়া। কোয়েলবার্গের মতে মনুষ্য পরিবেশের প্রধান বৈশিষ্ট্য কি? পারস্পরিক প্রতিক্রিয়া। ওকে, তো তোমরা যে এই কোশ্চেন আনসারগুলি করছো, তোমরা কনসেপ্টও দেখছো, অনেকেই জানো কোর্স নিয়েছো বা অনেকেই নিতে চাও। তাছাড়া তোমাদের কিন্তু তোমরা ক্লাস করো, তোমরা বই পড়ো, নোটসগুলো পড়ো, তার থেকেও কিন্তু একটা ইম্পর্টেন্ট হলো, সেটা হলো মক টেস্ট। মক টেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ মক টেস্ট দিলেই কিন্তু আমরা যাচাই করতে পারি, যে আমরা নিজেদেরকে যাচাই করতে পারি আমরা কি কতটুকু প্রিপেয়ার হয়েছি, কোন জায়গাতে আমাদের স্ট্রং, কোন জায়গাতে আমাদের উইকনেস রয়েছে, সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি মক টেস্টের মাধ্যমে। আমরা যদি আমাদের স্ট্রং পয়েন্ট বার করতে পারি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে পরীক্ষাতে গিয়ে আমার কোন সাবজেক্টটা, কোন পার্টটা আমাকে আগে টাচ করতে লাগবে, আর যে জায়গাতে উইকনেস রয়েছে সেই জায়গাতে আরও ভালোভাবে ফোকাস করতে লাগবে। তো সেটার জন্য আমাদের কি প্রয়োজন? মক টেস্টের প্রয়োজন। আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদেরকে সেই মক টেস্ট দেওয়ার সুযোগটা আমরা প্রোভাইড করছি। তোমাদের যদি মক টেস্টটা প্রয়োজন হয়, তোমরা যদি অফলাইন মক টেস্ট দিতে চাও, সেটাও রয়েছে। আমাদের এখানে টোটাল 30টা মক টেস্টের সেট রয়েছে। এই 30টা মক টেস্টের মধ্যে পার মক টেস্টের মধ্যে 150 করে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। যেরকম সিডিপি থেকে 30 নাম্বার, বেঙ্গলি থেকে 30 নাম্বার, ইংলিশ থেকে 30 নাম্বার, হিস্ট্রি থেকে 15 নাম্বার, জিওগ্রাফি থেকে 15 নাম্বার, পলিটি থেকে 15 নাম্বার এবং এসএসটি প্যারাগজি থেকে 15 নাম্বার, এরকম করে টোটাল 150 নাম্বার। 150 নাম্বার করে টোটাল 30টা
30টা মক টেস্টের সেট, আর লাস্টে সেগুলোর আনসার কিও প্রোভাইড করা রয়েছে এবং 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিটও প্রোভাইড করা হবে। এখন তোমাদের যদি এই মক টেস্টটা প্রয়োজন হয় সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। তোমাদের যদি এটা হার্ড কপি প্রয়োজন হয় সেটাও নিতে পারো, হার্ড কপিও রয়েছে। হার্ড কপি নিতে চাইলে আমাদের সেন্টারে এসে দেখে নিতে পারো, যেটা প্রাইস হলো 999। আর যদি তোমাদের অনলাইন প্রয়োজন, যে তোমরা এখন আসতে পারবে না, বাড়িতে থেকেই মক টেস্টগুলো দিতে চাও, আনলিমিটেড টাইম মক টেস্ট দিতে চাও, মক টেস্টে এরকম না যে একবার দিলে দেওয়া যাবে না, এটা অনেকবার আনলিমিটেড টাইম তোমরা দিতে পারবে, সেটাও তোমরা পেয়ে যাবে। তো অনলাইন নিতে চাইলে সেটা পড়বে 499। আর এটা কিভাবে পাবে? দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে, যে এখান থেকে তোমরা মক টেস্টের সিরিজটা পারচেজ করতে পারো। এখন কিভাবে পারচেজ করবে বা কোনো কনফিউশন থাকলে পারচেজ করার সময় তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নম্বর, এই নম্বরে যোগাযোগ করে ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। মাত্র 499 পে করে তোমরা টোটাল 30টা মক টেস্টের সেট পেয়ে যাচ্ছ। আর মক টেস্টটা যে কতটুকু ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষাতে গেলেই বুঝতে পারবে। যারা তোমরা আগে পরীক্ষা দিয়েছো তোমরা জানো মক টেস্টটা কতটুকু গুরুত্বপূর্ণ, আর যারা একদম নিউ রয়েছো তোমরা কিন্তু পরীক্ষাতে গেলে বুঝতে পারবে যে মক টেস্ট কতটুকু গুরুত্বপূর্ণ। মক টেস্ট যদি তোমরা আগে থেকেই দাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন জায়গাতে ভুল হচ্ছে, আমার কোন জায়গাতে শুধরাতে লাগবে, সেটার উপর ভিত্তি করে আমাদেরকে এগোতে লাগবে। আর যত বেশি মক টেস্ট দেবো তত বেশি ভুলের মাত্রাটা কমবে, আর যত বেশি ভুলের মাত্রা কমবে তত ভালো স্কোর করা যাবে। তার জন্য মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো মক টেস্ট তোমাদের অফলাইন প্রয়োজন হোক কিংবা অনলাইন প্রয়োজন হোক, যেটাই তোমাদের প্রয়োজন, যেভাবে প্রয়োজন, আমরা সেটা তোমাদেরকে প্রোভাইড করছি সর্বমূল্যে। ওকে, সর্বনিম্ন মূল্যে তোমাদেরকে প্রোভাইড করছি। সেটার জন্য তোমরা কি করতে পারো? দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো ফর মোর ডিটেলস। ওকে, সো কি রয়েছে কোশ্চেন আনসারে দেখো। কোয়েলবার্গের মতে নৈতিক বিকাশের মূল ভিত্তি হলো পারস্পরিক প্রতিক্রিয়া। কোয়েলবার্গের মতে মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নৈতিক বিকাশ, তার মূল ভিত্তিটা কি? পারস্পরিক প্রতিক্রিয়া। লরেন্স কোয়েলবার্গের মতে নৈতিক বিকাশের মূল উৎস হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব। লরেন্স কোয়েলবার্গের মতে যে নৈতিক বিকাশ অর্থাৎ মোরাল ডেভেলপমেন্টের মূল উৎসটা কি, যে তার যে নৈতিক বিকাশটা সেটা কোথায় থেকে আসে, তার উৎসটা কি, সেটা হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব, মানে ডিলেমা থেকে আসে। এই যে ডিলেমা থেকেই কিন্তু কারো মোরালিটিটা নির্দিষ্ট হয় যে কে কোনটা করবে। তারপর রয়েছে কোন পর্যায়ে ব্যক্তির নৈতিক বিচারবোধ বিশেষভাবে নিজের স্বার্থের দ্বারা নির্ধারিত হয়, মানে নিজের স্বার্থের দ্বারা। এখানে কি করবে? যে নিজের স্বার্থের দ্বারা, যে আমার জন্য কোনটা ভালো হবে। শিশু কি করবে? শিশু তার নিজে কি ভালো হবে সেই কাজটা করলে ওইটার বিনিময়ে সে কি পাবে, এটা কোন স্টেজের মধ্যে বা কোন লেভেলের মধ্যে সে ভাবে। তো পর্যায়ে যেহেতু বলা হচ্ছে লেভেল, তো সেটা হলো প্রাক প্রথাগত পর্যায় অর্থাৎ লেভেল 1। লেভেল 1-এর মধ্যেও যদি আমি দেখি, লেভেল 1-এর মধ্যে এটা কোনটা রয়েছে? লেভেল 1-এর মধ্যে এটা রয়েছে স্টেজ 2-এর ক্ষেত্রে। ওকে, মানে যেখানে শিশুরা কি ভাবে? শিশুরা ভাবে যে আমি এটা করলে তার বিনিময়ে আমি ওইটা পাবো, মানে শিশুরা বেসিক্যালি নিজের স্বার্থের কথা ভাবে। তো এটা লেভেল 1। নেক্সট রয়েছে কোন পর্যায়ে ব্যক্তির নৈতিক বিচারবোধ বিশেষভাবে সামাজিক নীতিবোধের দ্বারা নির্ধারিত হয়, মানে কোন পর্যায়ে কোন লেভেলে যে ব্যক্তির যে নৈতিক বিচারবোধ রয়েছে সেটা বিশেষভাবে সামাজিক নীতিবোধ, মানে সমাজের দ্বারা যে সমাজের রীতিনীতি রুলসগুলো মেনে চলতে লাগবে, আইন কানুন মেনে চলতে লাগবে, সেটা কোন পর্যায়ে কোন লেভেলের মধ্যে চলে আসে? সেটা প্রথাগত পর্যায়ে অর্থাৎ কনভেনশনাল স্টেজের মধ্যে, কনভেনশন মোরালিটির মধ্যে চলে আসে লেভেল 2-র মধ্যে। কোন পর্যায়ে ব্যক্তির নৈতিক বিচারবোধ বিশেষভাবে ব্যক্তির যুক্তির দ্বারা নির্ধারিত হয়? উত্তর প্রথাগত পর্যায়ে অর্থাৎ লেভেল 3-র মধ্যে, পোস্ট কনভেনশনাল মোরালিটিতে, মানে নৈতিক বিচারবোধ বিশেষভাবে ব্যক্তির মধ্যে মানে যুক্তি দ্বারা নির্ধারিত হয়, মানে সমাজের রীতিনীতি ততক্ষণ মানবে যতক্ষণ না কারো ক্ষতি হচ্ছে, সমাজে ক্ষতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা মানবে। সেটা আসবে যে লাস্টের যে লেভেল রয়েছে লেভেল 3-র মধ্যে। ওকে, নেক্সট রয়েছে কোয়েলবার্গ তার তথ্যে শিশুদের কি হিসাবে বিবেচনা করেছেন? দার্শনিক হিসাবে অর্থাৎ ফিলোসফার। লরেন্স কোয়েলবার্গ তার যে থিওরি রয়েছে সেই থিওরির মধ্যে শিশুদের তিনি দার্শনিক অর্থাৎ ফিলোসফার হিসাবে বিবেচনা করেছেন। নেক্সট রয়েছে কোন বিষয়কে কোন পরিস্থিতিতে অন্যের মতো করে পর্যবেক্ষণ করার ক্ষমতাকে বলা হয় নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা। লরেন্স কোয়েলবার্গের মতে শিশু নৈতিক বিকাশ কোনটির উপর নির্ভর করে? যে লরেন্স কোয়েলবার্গের মতে শিশুর যে মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ, সেটা কোনগুলোর উপর নির্ভর করে? বৌদ্ধিক বিকাশ, লালন পালন, শিখন, অভিজ্ঞতা। অর্থাৎ একটা শিশু তার মোরালিটি কি হবে, তার মোরাল ডেভেলপমেন্ট কীরকমভাবে হবে, সেটা ডিপেন্ড করে তার যে পরিবেশের উপর, সে কোন পরিবেশে বড় হচ্ছে, কোন পরিবেশের মধ্যে কি শিখছে না শিখছে, কীভাবে বড় হচ্ছে, তার বৌদ্ধিক বিকাশের উপর, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে তার মোরালিটি কীভাবে হবে। ফর এক্সাম্পল ধরো দুইটা
শিশু। একটা শিশুকে এরকম একটা পরিবেশে রাখা হলো যেখানে যে তার আশেপাশে মানুষরা চুরি করছে, চুরি করে তার লাইফ সার্ভাইভ করছে, বা আরেকটা শিশুকে এরকম একটা পরিবেশে রাখা হলো যেখানে সে শিখছে হার্ডওয়ার্ক করা, যে হার্ডওয়ার্ক করে কীভাবে লাইফটা সার্ভাইভ করতে লাগে, কীভাবে ভালো কাজ করতে লাগে এরকম। তো দুইটা পরিবেশে দুজন শিশুকে রাখা হলো। এখন দুইটা শিশুর কাছেই ধরো একটা সময় পর, একটা সময় একটা সার্টেন একটা এজের পর তাকে একটা সেম একটা ডিলেমা দেওয়া হলো যে ধরো তোমাদেরকে কী করা হলো, তোমাদেরকে যে এই পার্টিকুলার এই টাকাটা চুরি করতে লাগবে, চুরি করলে তোমরা এই জিনিসটা পাবে। তাহলে তখন সে কী করবে? এই যে দুইটা শিশু দুইটা পরিবেশে দুইটা পরিবেশে সে বড় হয়েছে, যে শিশুটা যেখানে চুরি ডাকাতি দেখে বড় হয়েছে, সে ভাবে যে আমি চুরি করব, চুরি করে আমি এই জিনিসটা পেয়ে যাবো। তো তার কাছে কিন্তু ওইটা ইম্পর্টেন্ট। আর যেই শিশুটা এরকম সবসময় হার্ডওয়ার্ক করে এসেছে, এই জিনিসটা দেখেছে, এই জিনিসটা শিখেছে, এরকম পরিবেশে বড় হয়েছে, সে কিন্তু ভাবে না আমি চুরি করবো না, চুরি করাটা মহাপাপ, তার থেকে ভালো আমি হার্ডওয়ার্ক করবো, হার্ডওয়ার্ক করে আমার কম হলেও আমি সেই জিনিসটা দিয়ে আমি সার্ভাইভ করবো। তো এই যে শিশুর যে লার্নিংয়ের যে অভিজ্ঞতাটা, তার লার্নিং অভিজ্ঞতাটা মানে শিখনের যে অভিজ্ঞতা, লার্নিং এক্সপিরিয়েন্স, তার যে লালন পালন পরিবেশের উপর কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইফেক্ট ফেলে তার যে মোরালিটি, তার মোরাল ডেভেলপমেন্টটা কীরকম হবে। তার জন্যই বলা হয় লরেন্স কোয়েলবার্গের মতে শিশুর যে নৈতিক বিকাশ, সেটা বৌদ্ধিক বিকাশ, লালন পালন, শিখন, অভিজ্ঞতা এগুলোর উপর নির্ভর করে তার মোরালিটি, তার মোরাল ডেভেলপমেন্টটা কীরকমভাবে হবে। লরেন্স কোয়েলবার্গের মতে নৈতিক বিকাশের ক্ষেত্রে প্রাক প্রথাগত পর্যায়ের সময়কাল মানে প্রি কনভেনশনাল স্টেজের যে এজটা, সেটা হলো 4 থেকে 10 বছর, বা আমরা বলতে পারি 4 থেকে 9 বা 10 বছর। তোমরা অপশন বুঝে আনসারটা করবে, তোমরা বলতে পারো 4 থেকে 9 বা 10 বছর। লরেন্স কোয়েলবার্গের মতে নৈতিক বিকাশের ক্ষেত্রে প্রথাগত পর্যায়ে সময়কাল এটা বলতে পারো 9 থেকে 10 বা 13 বছর পর্যন্ত, মানে 9 বা 10 বাকি 13-14 বছর পর্যন্ত। নেক্সট রয়েছে লরেন্স কোয়েলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে উত্তর প্রথাগত অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টেজ, পোস্ট কনভেনশনাল যে মোরালিটি রয়েছে এই লেভেলের মধ্যে, লেভেল 3, সে এইজটা হলো যে 13 বছর থেকে শুরু হয়ে যায়, মানে 13-14 বছরের উপরে। নেক্সট রয়েছে লরেন্স কোয়েলবার্গের নৈতিক বিকাশের দিক থেকে মানুষকে কয়টি ভাগে বিভক্ত করেছেন? 2টি ভাগে। সেই 2টি ভাগ কি? এ টাইপ এবং বি টাইপ। মানুষের নীতিবোধ, যুক্তি ও বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে, এই কথা প্রথম কে বলেছেন? লরেন্স কোয়েলবার্গ বলেছেন। লরেন্স কোয়েলবার্গের মতে নৈতিক বিকাশের সময় এ টাইপের ব্যক্তিরা বি টাইপে উন্নতি হয়, এ টাইপের ব্যক্তিরা কি হয়? বি টাইপে উন্নতি হয়। নেক্সট রয়েছে কোনো মানুষ ওষুধ চুরি করা উচিত নয়, কোনো মানুষের ওষুধ চুরি করা উচিত নয়, যদি করে সে শাস্তি পাবে। এটি নৈতিক বিকাশে কোন পর্যায়ে পড়ে? এখন ধরো বলা হলো কোনো একটা শিশুকে যে এই কাজটা করা উচিত নয়, কিন্তু যদি এই কাজটা করে তাহলে তাকে শাস্তি পাওয়া হবে, তাকে পানিশমেন্ট দেওয়া হবে, সেটা কোন লেভেলে রয়েছে? সেটা একদম ফার্স্ট লেভেলে, লেভেল 1-এ রয়েছে। ওকে, প্রাক প্রথাগত পর্যায়ে রয়েছে, মানে প্রাক প্রথাগত পর্যায়ে লেভেল 1, লেভেল 1-এ কোন স্টেজে রয়েছে? স্টেজ 1, লেভেল 1 স্টেজ 1-এ রয়েছে। লরেন্স কোয়েলবার্গের মতে কোন শ্রেণী ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় সামাজিক কর্তৃক ও নিয়ম দ্বারা? এ টাইপ ব্যক্তিদের। তারপর রয়েছে একটি শিশু অন্য একটি শিশুকে বলেছিল তুমি যদি আমার ব্যাগে খোঁচা দাও তাহলে আমিও তোমার ব্যাগে খোঁচা দেব। এটি নিচের কোন স্তরের সাথে যুক্ত? মানে একটি শিশু কি বলো, তুমি যদি এটা করো তাহলে আমিও করব, মানে টিট ফর ট্যাট, তুমি করলে আমিও করব। এটা কোন স্টেজের মধ্যে রয়েছে, কোন লেভেলে রয়েছে? তো লেভেল রয়েছে তো এটা 1-এর মধ্যে, আর স্টেজ হলে স্টেজ 2, লেভেল 1 স্টেজ 2। ওকে, লেভেল 1 স্টেজ 2। আর কোন স্টেজটা? ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। তারপর কোন স্তরে ব্যক্তির নৈতিক বিকাশ শ্রদ্ধা, ন্যায় বিচার, সমতা ইত্যাদি নীতিসমূহের দ্বারা পরিচালিত হয়? এটা হলো সার্বজনীন নীতিবোধ, মানে স্টেজ 6-এর মধ্যে, লেভেল 3, আর স্টেজ হলো 6, ইউনিভার্সাল প্রিন্সিপালের মধ্যে। লরেন্স কোয়েলবার্গের নৈতিক বিকাশের তথ্য কার তথ্যের উপর প্রতিষ্ঠিত? পিয়াজে। কি হবে? পিয়াজে হবে। ওকে, তো পিয়াজের তথ্য থেকেই কিন্তু পিয়াজের মোরাল ডেভেলপমেন্ট তথ্য থেকে ইন্সপায়ার হয়ে লরেন্স কোয়েলবার্গ নৈতিক বিকাশ তথ্যটা দিয়েছেন। নেক্সট, যদি প্রয়োজন হয় তাহলে নিয়ম কানুনে পরিবর্তন করা যায়। এটি কোন পর্যায়ে? মানে যদি প্রয়োজন হয় যে নিয়ম কানুন মেনে চলতে লাগে ঠিক আছে, কিন্তু যখন প্রয়োজন হয় নিয়ম কানুন কিছু ভাঙতেও লাগে। তো এই যে এইটা কোন স্টেজের মধ্যে বলা হয়েছে? এটা বলা হয়েছে উত্তর প্রথাগত লেভেলের মধ্যে, উত্তর প্রথাগত মোরালিটির মধ্যে, অর্থাৎ লেভেল হলো 3 আর স্টেজ হলো 5, উত্তর প্রথাগত অর্থাৎ পোস্ট কনভেনশনাল মোরালিটি। রমেশ তার ছোট ভাইকে মারা উচিত নয়, কারণ এটি করলে বাবা তাকে মারবে। কোন স্তরে রয়েছে? এটা শাস্তি ও বাধ্যবাধকতা, মানে রমেশ যদি তার ছোট ভাইকে মারে তাহলে তার বাবা তাকে মারবে, মানে সে যদি কাজটা করে তাহলে তার বাবা তাকে শাস্তি দেবে। তো শাস্তি পানিশমেন্টের ওবিডিয়েন্টের কথা বলা হয়েছে কোনটার মধ্যে? যে শাস্তি ও বাধ্যবাধকতা, সেটা রয়েছে লেভেল 1 স্টেজ 1।
লরেন্স কোয়েলবার্গ কিভাবে মারা যায়? লরেন্স কোয়েলবার্গ আত্মহত্যা করেছিলেন। হাইন্স ডিলেমা কে বিখ্যাত করে? লরেন্স কোয়েলবার্গ হাইন্স ডিলেমাটা কি করেছেন? বিখ্যাত করেছেন। নেক্সট, একটি ছাত্র বলল, তুমি যদি আমার গৃহকাজ করে দাও তাহলে পরীক্ষার সময় তুমি আমার থেকে নকল করতে পারবে। এতে কোন স্তরের সঙ্গে যুক্ত? মানে বলো, তুমি যদি আমার এই কাজটা করে দাও তাহলে আমি তোমার এই কাজটা করে দেবো, মানে টিট ফর টেট। তো এটা রয়েছে দ্বিতীয় স্তরে। কোন স্তরে রয়েছে? দ্বিতীয় স্তরে আত্মকেন্দ্রিকতা। লেভেল রয়েছে 1 আর স্টেজ হলো 2, আর সেটা কোনটা? সেটা হলো আত্মকেন্দ্রিকতা। রাহুল বলল, আমি এই পোশাকটি কিনবো যাতে আমার বন্ধুরা আমাকে পছন্দ করে। কোন স্তরে রয়েছে? তৃতীয় স্তর, ভালো মেয়ে ও ভালো ছেলে। যে আমি যদি পোশাকটা কিনি তাহলে সবাই আমাকে পছন্দ করবে, সবাই আমাকে ভালো ভাববে। তো ভালো ছেলে ভালো মেয়ে হওয়ার যে মানে যে ইচ্ছাটা সেটা থাকে কোনটার মধ্যে? লেভেল 2-র মধ্যে আর স্টেজ 3 এর মধ্যে। নেক্সট, অপরূপা সুস্মিতাকে বলল, এটি রাহুলের নিজস্ব সিদ্ধান্ত যে সে বৃদ্ধ লোকটিকে সাহায্য করবে। এটি কোন স্তরের মধ্যে পড়ে? এটি পড়ে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, অর্থাৎ স্তর 5 এর মধ্যে, মানে স্টেজ 5 এর মধ্যে, লেভেল 3 স্টেজ 5। লরেন্স কোয়েলবার্গের মতে কোন স্তরে শিশুদের নৈতিক বিকাশ ন্যূনতম থাকে? শাস্ত্রীয় বাধ্যবাধকতার স্তরে, মানে একদম যে লেভেল 1-এর যে স্টেজ 1টা ছিল সেটার মধ্যে কি হয়? সেটার মধ্যে লরেন্স কোয়েলবার্গের মতে শিশুদের যে মোরালিটি, নৈতিক বিকাশটা, সেটা সবচেয়ে কম থাকে এই স্টেজ 1-এর মধ্যে, মানে শাস্ত্রীয় বাধ্যবাধকতার স্তরে। কোয়েলবার্গের মতে নৈতিক বিকাশের কোন স্তরে শিশুরা সার্বজনীন নীতির দ্বারা পরিচালিত হয়? সেটা হলো সার্বজনীন নীতিবোধ 6 নম্বর স্তরে। ওকে, ইউনিভার্সাল প্রিন্সিপাল, লেভেল 3 স্টেজ হলো 6। কোন স্তরে ব্যক্তি নৈতিকতার নিজস্ব বিবেকবোধের দ্বারা পরিচালিত হয়? বিবেকবোধের কথা যখন বলা হয়েছে অবভিয়াসলি লাস্টে যে স্টেজটা হবে সার্বজনীন নীতিবোধ, ইউনিভার্সাল প্রিন্সিপাল, লেভেল 3 আর স্টেজ হলো 6। ওকে, সো এই ছিল কোয়েলবার্গ থেকে থিওরি উইথ কোশ্চেন আনসার। আশা করি তোমাদের ভালো লেগেছে। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমাদের এই ক্লাসগুলি ভালো লাগছে কিনা। তো তোমাদের আমি এই সিডিপি থেকে একদম চ্যাপ্টার ওয়াইজ, প্রতিটা চ্যাপ্টার থেকেই কিন্তু সিরিয়াল ওয়াইজ কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার তোমাদেরকে করাচ্ছি। তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ক্লাসগুলি ভালো লাগছে কিনা। আর যারা যারা আগের ক্লাসগুলি দেখোনি তোমরা দেখে নিতে পারো, একদম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে পিয়াজে, বাইগোটস্কি, সোশ্যালাইজেশন, হেরিডিটি, এনভায়রনমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সবগুলি চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আনসারগুলি ডিসকাস করেছি। সেটা সেপারেট প্লেলিস্ট রয়েছে, তো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তাহলে আশা করি অনেকটাই তোমাদের কাজে আসবে। আর তাছাড়া তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, টেট 1 হোক কিংবা টেট 2, সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এই নোটের মধ্যে সিলেবাসের অ্যাকর্ডিং কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার রয়েছে এবং এমসিকিউ রয়েছে। তোমাদের এটা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবে। এবং যারা নোটস নিয়েছে বা নোটস নেবে তাদের জন্য রয়েছে স্পেশাল অনলাইন মক টেস্ট। শিডিউল মক টেস্ট হয়ে থাকে রুটিনের অ্যাকর্ডিং। তো তোমাদের এটা প্রয়োজন হলে আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে। তাছাড়া তোমাদের যদি অনলাইন ক্লাসেসের প্রয়োজন হয়, তোমাদের যদি মক টেস্টের প্রয়োজন হয়, সিস্টেমেটিক ওয়াইজে একটা মক টেস্টের প্রয়োজন হয়, হার্ড কপি প্রয়োজন হলে হার্ড কপিও রয়েছে, অনলাইন প্রয়োজন হলে অনলাইনও রয়েছে। তো তোমাদের যেভাবেই প্রয়োজন, যেটাই প্রয়োজন, টেট রিলেটেড, টেট 1 হোক কিংবা 2, সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর ফ্রি মক টেস্ট দিতে চাইলেও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।